তাহলে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে অঙ্কগুলো আছে ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো করে দিচ্ছি। ঠিক আছে, প্রথমে পরিমাপ চ্যাপ্টারের যে অঙ্কগুলো ছিল সেগুলো প্রথমে করে দিচ্ছি। দেখো 1 নম্বর অঙ্ক কী বলছে, এক খণ্ড লোহার ভর 380 গ্রাম এবং আয়তন 50 সেন্টিমিটার কিউব হলে সিজিএস এবং এসআই পদ্ধতিতে লোহার ঘনত্ব কত হবে। তাহলে তোমাকে বলে দিয়েছে যে ভর কত 380 গ্রাম আর আয়তন কত 50 সেন্টিমিটার কিউব। তাহলে মনে করো একটা এরকম লোহার টুকরো আছে, ঠিক আছে, সেই লোহার টুকরোটার ওজন কত 380 গ্রাম আর সেটা কতটা জায়গা জুড়ে আছে 50 সেন্টিমিটার কিউব, তাই তো, এতটা জায়গা জুড়ে আছে আর ওজন কত 380 গ্রাম। তাহলে তার ঘনত্ব কত। এবার ঘনত্ব বের করার সূত্র কি, তাহলে ঘনত্ব ইজ ইকুয়াল টু কত, ভর বাই আয়তন, তাই তো। ঘনত্ব বের করার সূত্র আমরা জানি ভর বাই আয়তন। এবার তোমার এখানে ভর কত বলে দিয়েছে, লোহার টুকরোর ভর হচ্ছে 380 গ্রাম, তাহলে উপরে কত আসবে 380 গ্রাম বাই আয়তন কত 50 সেন্টিমিটার কিউব, তাহলে আয়তন বসিয়ে দেবো 50 সেন্টিমিটার কিউব। এবার আমরা এটাকে এরকমভাবেও তো লিখতে পারি যে 380 বাই 50, গ্রামটাকে গুণের ফর্মে নিয়ে আসলাম, যেহেতু গ্রাম উপরে ছিল তাহলে গ্রামের পাওয়ার যা ছিল প্লাসেই থাকবে, সেন্টিমিটারের কিউব ছিল কিন্তু নিচে ছিল, তাই জন্য সেন্টিমিটার কিউবকে যদি আমি উপরে নিয়ে আসি তাহলে সেন্টিমিটারের পাওয়ার -3 হয়ে যাবে, এখানে +3 ছিল এখানে এসে -3 হয়ে গেল। তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউবও লিখতে পারো বা গ্রাম সেন্টিমিটারের পাওয়ার -3ও লিখতে পারো, ঠিক আছে, তার মানেও তাই, গ্রাম পার সেন্টিমিটার কিউব হলো। এবার এখান থেকে 0 দিয়ে 0 কেটে যাবে, 5 দিয়ে কাটলে 5 সাথে 35, 36, 37, 38, 3, তাহলে 5 6 দশমিক দিলে 3-এর পরে 0, 5 6 30, ঠিক আছে। তাহলে কত আসলো 7.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে লোহার ঘনত্ব আমরা পেয়ে গেলাম। এবার আমাকে কি বলেছিল, সিজিএস আর এসআই এককে লোহার ঘনত্ব কত হবে, ঠিক আছে। তাহলে আমরা জানি যে 1 গ্রাম সেন্টিমিটার কিউব যদি থাকে, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব যদি থাকে তাহলে সেটা 1000 কেজি মিটার কিউবে চলে আসে, কেজি পার মিটার কিউবে চলে আসে, তাই তো। তাহলে এসআই পদ্ধতিতে লোহার ঘনত্বটা কত হবে, সুতরাং এসআই পদ্ধতিতে লোহার ঘনত্ব 7.6 ইন্টু কত করে দেবো 1000, তাই তো, তাহলে ইন্টু 1000 কেজি মিটার কিউব হলো। কত আসবে দেখো, একটা জিরোর জন্য এখান থেকে একটা দশমিকটা উঠে পরে চলে আসলো, ঠিক আছে। এরপরে দুটো জিরোর জন্য দুটো জিরো বসে যাবে, তাহলে কত হবে 7 পয়েন্ট তো উঠে গেল, তাহলে 76, তারপরে কটা জিরো বসবে দুটো জিরো, একটা জিরোর জন্য একটা দশমিকটা উঠে গেল, এক ঘর আগে দশমিক ছিল, একটা জিরোর জন্য একটা দশমিক মনে করো তুলে দিলাম, বা তুমি এরকমভাবেও করে দেখতে পারো যে বুঝতে পারছো না। তাহলে এখান থেকে কত আসবে কেজি মিটার কিউব। এবার দেখো, তাহলে যদি আমি দশমিক না তুলে পুরোটা বসি তাহলে 76, 1 2 3 ঘর, 3টে শূন্য ছিল, 3টে শূন্য বসিয়ে দিলাম। এবার এক ঘর আগে দশমিক ছিল, তাহলে এক ঘর আগে দশমিক বসালাম, দশমিকের পরে জিরোটা কোনো ভ্যালু নেই, কেটে দিলাম, তাহলে কত আসলো 7600। এখানে দেখো 7600 কেজি পার মিটার কিউব, ঠিক আছে। তাহলে অঙ্ক শেষ। এটাই কত, এটা যেটা বেরিয়েছিল গ্রাম পার মিটার কিউব, গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা কি, এটা সিজিএস পদ্ধতিতে আর এটা এসআইতে বেরিয়ে গেল, ঠিক আছে, অঙ্ক হয়ে গেল এখানে শেষ। 2 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, 10 লিটার দুধের ভর 12 কিলোগ্রাম, সিজিএস এককে দুধের ঘনত্ব কত হবে হিসাব করি। তাহলে এটা দেখো লিটার দেওয়া আছে, এখানে দেখো কিলোগ্রাম দেওয়া আছে, মানে এটা কিসে দেওয়া আছে এসআইতে, আগে তোমাকে এটাকে সিজিএসে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমরা বলতে পারি যে দুধের ভর কত কিলোগ্রাম 12 কেজি, তাই তো, 12 কেজি সমান সমান, এটাকে যদি আমি গ্রামে নিয়ে যেতে হয়, সিজিএস মানে কি গ্রাম পার সেন্টিমিটার কিউবে বের করতে হবে, তাহলে আগে এটাকে গ্রামে নেবো, তাহলে 12 কেজি থেকে গ্রামে গেলে কত ফর্ম হবে 12 সাথে 1000, তাই তো, তাহলে হয়ে যাবে এটা গ্রাম, কত আসবে 12,000 গ্রাম, ঠিক আছে। এবার আয়তন কিসে দিয়ে দিয়েছিল 10 লিটার, কিসে দিয়েছিল লিটারে দিয়েছিল, তাহলে এবার আমাকে এটাকে সেন্টিমিটার কিউবে নিয়ে যেতে হবে, তাহলে কী করে নিয়ে যাব, আয়তন 10 লিটার দেওয়া ছিল সমান সমান 10-এর সাথে কত গুণ হয়ে যাবে 1000, কত আসবে 10,000 সেন্টিমিটার কিউব হলো, আয়তন পেয়ে গেলাম।
এবার আমি কি করব, তাহলে এবার আমাকে কি বের করতে হবে, দুধের ঘনত্ব বের করতে হবে। কিসে? সিজিএসে কনভার্ট করা হয়ে গেছে, গ্রামে বেরিয়ে গেছে, এটা সেন্টিমিটার কিউবে বেরিয়ে গেছে আয়তন, আর ভর বেরিয়ে গেছে আমার গ্রামে। তাহলে এবার আমার ঘনত্ব বের করার খুব সোজা। ঘনত্ব কত হবে, ভর বাই আয়তন। ভর কত? 12,000 গ্রাম। আয়তন কত? 10,000 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব, তাই তো? এটা মাইনাসে হয়ে যাবে আর এই গ্রামটা প্লাসে থাকবে, কারণ কি এটা 12,000 গ্রাম ইন্টু বাই হচ্ছে সেন্টিমিটার কিউব। তাহলে এখানে গ্রামটা কিসে হয়ে যাবে? প্লাসে, আর সেন্টিমিটারের কিউবটা হয়ে যাবে মাইনাসে, তাই তো? পাওয়ারটা হয়ে যাবে মাইনাসে। এবার এখান থেকে 3টে জিরো দিয়ে 3টে জিরো ক্যান্সেল, একটা জিরো আছে, তার মানে তোমরা আগে করেছিলে যে 12/10, তার মানে কত? 1.2, তাই তো? একটা দশমিক তোলার জন্য যদি নিচে একটা শূন্য হতে পারে, তাহলে নিচে একটা শূন্য থাকলে উপরে একটা দশমিকও দিতে পারি। তাহলে এখান থেকে হয়ে যাবে 1.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব। হলো, এটাই উত্তর। ঠিক আছে, তবে 3 নম্বরটা দেখো কি বলছে। সিজিএস পদ্ধতিতে সোনার ঘনত্ব 19.3 গ্রাম পার সেন্টিমিটার কিউব হলে এসআই এককে সোনার ঘনত্ব কত হবে? ঠিক আছে, তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব আছে, তাহলে আগে তোমাকে এটাকে কিসে করতে হবে? দেখো, গ্রামটাকে নিয়ে যেতে হবে কেজিতে, আর সেন্টিমিটার কিউবটাকে নিয়ে যেতে হবে মিটারে, তাই তো? যেহেতু কিউব আছে তাই জন্য দেখো কি করতে হবে। তাহলে সোনার ঘনত্ব কত বলে দিয়েছে? 19.3 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাই তো? গ্রাম পার সেন্টিমিটার কিউব। এবার এখান থেকে আমরা বলতে পারি যে 19.3 যেহেতু পার সেন্টিমিটার কিউব মানে 1 সেন্টিমিটারের কথা বলছে, তাহলে বাই হয়ে যাবে 1 সেন্টিমিটার কিউব, আর উপরে থাকবে গ্রাম। 19.3 গ্রাম প্রতি 1 সেন্টিমিটার কিউবে 19.3 গ্রাম, এটা হচ্ছে ঘনত্ব, তাই তো? তাহলে এবার এখান থেকে কি বেরোবে? দেখো, 19.3 গ্রাম এটাকে যদি আমি কেজিতে নিতে চাই, তাহলে কত দিয়ে ভাগ করব? কেজি থেকে গ্রামে আসতে গেলে যদি 1000 গুণ করতে হয়, তাহলে গ্রাম থেকে কেজিতে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 19.3 বাই 1000 কিসে কনভার্ট হয়ে গেল? কেজিতে কনভার্ট হয়ে গেল, তাই তো? এবার এর নিচে কত আছে? সমানটা এখানে দিয়ে দিই। এর নিচে কত আছে? 1 সেন্টিমিটার কিউব, তাই তো? এবার এটাকে আমাকে সেন্টিমিটার কিউবটাকে মিটারে নিতে হবে, তাহলে সেন্টিমিটার থেকে মিটার, তার মানে কত? 100, তাই তো? তাহলে 100, কিন্তু 100 কি একবার আসবে? দেখো 3টে আছে, কিউব আছে, তার মানে কি 3 বার হবে। তাহলে 100 ইন্টু 100 ইন্টু 100। এবার এটা কিসে কনভার্ট হয়ে গেল? মিটার। এবার তুমি করবে, যা আসবে সেটাই উত্তর, তাই তো? তাহলে এবার দেখো, এখান থেকে যদি আমি সলভ করি, তাহলে 19.3 বাই 1000 রেখে দিলাম, আর এদিক থেকে এটাকে উল্টে দিলাম, তাই তো? এটা ভাগের ফর্মে ছিল, উল্টে গেলে গুণ হয়ে যাবে, তাই তো? তাহলে উপরে চলে আসবে 100 ইন্টু 100 ইন্টু 100, আর নিচে থাকলো 1, তাহলে 1 2 3 1 2 3, কটা ছিল পড়ে রইল? 3টে। তাহলে 19.3 ছিল, সেখানে 19.3, তারপরে কটা জিরো হয়ে যাবে? একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, এক ঘর আগে দশমিক ছিল, এক ঘর আগে দশমিক বসাও, তাহলে এটা কেটে গেল, কত পড়ে রইল? 19,300 কেজি পার মিটার কিউব। হলো, এখানে সে মিটার কিউব হবে, তাই তো? মিটারের কিউব হবে এখানে, ঠিক আছে? বুঝেছো না বুঝিনি? দেখো হয়ে গেল, এটাই অ্যান্সার। এবার 4 নম্বরে দেখো কি বলছে। একটি নক্ষত্র পৃথিবী থেকে 10 আলোকবর্ষ দূরে আছে, এই দূরত্বটিকে এসআই এককে প্রকাশ করো। তাহলে তোমাকে জানতে হবে যে আগে 1 আলোকবর্ষ মানে কত। 1 আলোকবর্ষ, তাহলে 1 আলোকবর্ষ মানে কত? 9.45 ইন্টু 10⁻12 কিলোমিটার, তাই তো? 9.45 ইন্টু 10⁻12 কিলোমিটার। এবার তাহলে 10 আলোকবর্ষ মানে কত? 10 ইন্টু 9.45 ইন্টু 10⁻12 কিলোমিটার, একবার ইংরেজিতে লিখছি কিলোমিটার। হলো, এবার তাহলে এখান থেকে তুমি যদি বের করতে চাও, তাহলে দেখ এখান থেকে যদি আমি সলভ করি, তাহলে কী হবে? দেখ, এই 10টাকে যদি এর সাথে গুণ করে, তাহলে কত আসছে? 94.5 ইন্টু 10⁻12 কিলোমিটার,
তাই তো, কিলোমিটার আসলো। এবার কিলোমিটারকে মিটারে নিতে গেলে কী হবে, 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে ইন্টু 1000 করেও দিতে পারি এখানে, তাহলে 94.5 ইন্টু 10⁻12 ইন্টু 1000। এবার কিলোমিটারটা কিসে কনভার্ট হয়ে গেল, মিটারে, তাই তো, কিলোমিটার কিসে কনভার্ট হয়ে গেল, মিটারে, তাই তো। এবার এখান থেকে দেখো 94.5 ইন্টু 10⁻12 আর 3 কত হবে, 13, 14, 15, তাহলে 10⁻15 মিটার। এটাও রাখতে পারো বা আগেরটাতেও রাখতে পারো, তাহলে আর এই 10টাকে এর সাথে গুণ না করে সরাসরি এখান থেকে যদি আমি করি দাও কত হবে, 99.45 ইন্টু 10⁻12 ছিল, তার সাথে আমি একটা 1000 গুণ করে দিলাম, আর ওই দিক থেকে 10 আলোকবর্ষ বের করেছিলাম, তাহলে একটা 10 গুণ করে দিলাম, তাহলে এখান থেকে কত আসবে, 9.45 ইন্টু 10⁻12, 13, 14, 15, 16, তাহলে 10⁻16 এত মিটার। এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, ঠিক আছে। দেখো যেটা ভালো লাগবে সেটা করবে, ঠিক আছে। এরপরে 5 নম্বরটা দেখো কি বলছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 গ্রাম জলের একটি পাত্র পুরোপুরি ভর্তি হয়ে যায়। 20 গ্রাম জল ঢাললে একটা পাত্র আছে, সেই পাত্রটা পুরোপুরি ভর্তি হয়ে যায়। তাহলে মনে করো এটা একটা পাত্র আছে, এই পাত্রটার মধ্যে কতটা জল ধরতে পারে, 20 গ্রাম জল ধরতে পারে, যখন টেম্পারেচার কত, 4 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এবার ওই পাত্রে 16 গ্রাম কেরোসিন ধরলে কেরোসিনের ঘনত্ব কত হবে, ঠিক আছে। তাহলে কেরোসিনের ঘনত্ব কত হবে সেটা আমাকে বের করতে হবে। এবার আমরা এখান থেকে কী কী বের করতে পারি আগে সেগুলো দেখে নাও। তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম জলের আয়তন, তোমরা পড়েছো 1 গ্রাম জলের আয়তন কত হবে, 1 সেন্টিমিটার কিউব, তাই তো। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম জলের আয়তন কত হয়, 1 সেন্টিমিটার কিউব, মনে রাখবে যদি না জেনে থাকো। তাহলে এবার এখান থেকে আমরা বলতে পারি, সুতরাং ওই তাপমাত্রায় জলের 20 গ্রাম জলের আয়তন, তাহলে 1 গ্রাম জলের আয়তন যদি 1 সেন্টিমিটার কিউব হয়, তাহলে 20 গ্রাম জলের আয়তন কত হবে, 20 সেন্টিমিটার কিউব, 20 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। তাহলে আমাকে প্রশ্নে কি বলেছিল যে ওই পাত্রের মধ্যে কত গ্রাম জল ধরতে পারে, 20 গ্রাম জল, তাই তো, 20 গ্রাম জল ধরতে পারে বলে দিয়েছিল। তাহলে প্রশ্নানুসারে পাত্রটির আয়তন কত হবে, 20 সেন্টিমিটার কিউব, কেন কি এর মধ্যে কত জল ধরতে পারে, 20 গ্রাম। তাহলে 1 গ্রাম জলের আয়তন যদি 1 সেন্টিমিটার কিউব হয়, 20 গ্রাম জলের আয়তন 20 সেন্টিমিটার কিউব, তার মধ্যে এই পাত্রের যে আয়তন সেটা কত, এই পাত্রের পুরোটা আয়তন এর মধ্যে কতটা জল ধরতে পারে, 20 সেন্টিমিটার কিউব জল ধরতে পারে, ঠিক আছে। এবার আমাকে প্রশ্নে কি বলে দিয়েছে যে পাত্রে কত গ্রাম কেরোসিন ঢালা যায়, 16 গ্রাম কেরোসিন ঢালা যায়, কত গ্রাম, 16 গ্রাম, ঠিক আছে। তাহলে সুতরাং 16 গ্রাম কেরোসিনের আয়তন কত হবে, তাহলে দেখো এই পাত্রটার মধ্যে 20 গ্রাম জল ঢাললে পাত্রটা ভর্তি হয়ে যায়। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি 20 গ্রাম জল ঢালা হয়, তাহলে এই পাত্রটা কী হয়, জল দিয়ে পুরো পরিপূর্ণ হয়ে যায়, মানে পুরো ভরে যায়, ঠিক আছে। এবার এর মধ্যে যদি 16 গ্রাম কেরোসিন তেল ঢালা হয়, তাহলে এই পাত্রটা পুরোটা ভরে যায়, কিন্তু পাত্রের আয়তন কি চেঞ্জ হয়ে যায়, কখনোই হয় না। তাহলে 20 গ্রাম জলের আয়তন কত, 20 সেন্টিমিটার কিউব, তাহলে 16 গ্রাম কেরোসিনের আয়তন কত হবে, 20 সেন্টিমিটার কিউব। এরমভাবে বোঝো, যেমন ধরো একটা বাক্স আছে, ঠিক আছে, একটা কি আছে, বাক্স আছে, তাহলে সেই বাক্সের মধ্যে তুমি কি করলে, একটা লোহার টুকরো ভরে দিলে বা লোহার গুঁড়ো দিয়ে ভরে দিলে, তাহলে এই বাক্সটার যতটা জায়গা নিল, তুমি যদি এর মধ্যে হাওয়া ভরে দাও, তাহলেও দেখা গেলো এই বাক্সটায় যতটা জায়গা আছে ততটা জায়গায় নিয়ে নেবে হাওয়াটাও। তাহলে কোনটার ক্ষেত্রে কি জায়গা কম হয়ে গেল, মানে এই যে পাত্রটাকে যতক্ষণ ভরেছে, তাহলে হাওয়া আর লোহার গুঁড়ো যখন আমি ভরছি, তখন কোনটার মধ্যে
একটা লোহার ওজন সব থেকে অনেক বেশি হবে হাওয়ার থেকে, তাই তো? তাহলে হাওয়ার জায়গায় তুমি একটা অন্য কিছু ভরে দাও, যেমন ধরো তুলো ভরে দিলে, ঠিক আছে? তাহলে তুলো যদি এর মধ্যে রাখা হয়, তাহলে তুলোর এটা যতক্ষণে ভরবে, যত ওজন হবে, আর হাওয়ার ওজন বা আর লোহার গুঁড়োর ওজন, তিনটেরই ওজন আলাদা আলাদা হবে, তাই তো? মনে করলাম এর মধ্যে 20 কেজি লোহার গুঁড়ো ধরতে পারে, ঠিক আছে? কিন্তু যদি তুলো ভরি তাহলে হয়তো 200 গ্রাম তুলো ধরবে। কিন্তু যদি হাওয়া ভরি তাহলে দেখা গেলো 2 গ্রাম হাওয়াতেই ভরে যাচ্ছে, ঠিক আছে? একটা এক্সাম্পল নিচ্ছি, এটা এক্সাক্ট না, ঠিক আছে? মোটামুটি ধরে নাও 20 কেজি একটা লোহার গুঁড়ো যদি আমি ভরি, তাহলে 20 কেজি লোহার গুঁড়ো ভরছে এর মধ্যে। কিন্তু যখন আমি তুলো ভরছি তখন কত ধরছে? 200 গ্রাম তুলোতেই এই পুরো বাক্সটা ভরে যাচ্ছে। আবার যখন হাওয়া ভরছি তখন দেখা গেলো 2 গ্রাম হাওয়াতেই ভরে যাচ্ছে। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, যে এখানে যখন আমি লোহার গুঁড়ো ভরছি বা তুলো ভরছি বা ওই হাওয়া ভরছি, তাহলে যাই ভরে নিই না কেন, বাক্সের আয়তন কি কোনোটার ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাচ্ছে? বাক্সের আয়তন কোনোটার ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে না, বাক্সের আয়তন তো সেমই থাকছে। জিনিসগুলো চেঞ্জ হচ্ছে আর তাদের ওজন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো? তাদের ভর চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু বাক্সের আয়তন সব কটার ক্ষেত্রেই সেম আছে। ঠিক সেরকমভাবেই কেরোসিন তেলের ওজন আলাদা, কিন্তু পাত্রের আয়তন কি পাল্টে যাচ্ছে? পাত্রটা কি পাল্টে যাচ্ছে? পাত্রটা তো একই থাকছে। তাহলে পাত্র যখন একই থাকছে তখন এর মধ্যে 20 গ্রাম জলের যা আয়তন ছিল, কত ছিল? 20 সেন্টিমিটার কিউব। তাহলে 16 গ্রাম কেরোসিন ঢাললেও কতটা আয়তনের মধ্যে নিয়েছে? 16 গ্রাম কেরোসিনটাও ওই 20 সেন্টিমিটার কিউবই নিয়েছে। 20 সেন্টিমিটার কিউবই জায়গা দখল করতে পেরেছে, তার থেকে বেশি জায়গা তো পাত্রের মধ্যেই নেই। তাহলে তার থেকে বেশি জায়গা কোথা থেকে পাবে, তাই তো? তাহলে ওই 20 সেন্টিমিটার কিউব জায়গায় নিয়েছে 16 গ্রাম কেরোসিন তেল, তাই তো? ঠিক আছে, এবার দেখো, সুতরাং কেরোসিনের ঘনত্ব কত হবে? ভর বাই আয়তন। ভর কত? 16 গ্রাম। আয়তন কত? 20 গ্রাম, 20 সেন্টিমিটার কিউব। তাহলে 16 বাই 20 গ্রাম সেন্টিমিটার পার সেন্টিমিটার কিউব, মানে সেন্টিমিটার কিউবটা মাইনাস হয়ে যাবে, কেন কি এটা এখানে চলে এসছে। এবার এখান থেকে যদি আমি কাটাকাটি করি, তাহলে 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দিয়ে কাটলে 4 5 20। তাহলে এবার এখান থেকে যদি কাটো কত আসবে? 5 দিয়ে 0.0, 5 8 40, একটা শূন্য আগে বসিয়ে দাও, গ্রাম পার সেন্টিমিটার কিউব। এতটা জায়গায় নিতে পারবে। এটা 6 নম্বরটা দেখো কি বলছে, একটি মাপনে চোঙে 30 সেন্টিমিটার কিউব জল আছে। একটি কর্ক ও পেরেককে একসাথে বেঁধে এর মধ্যে ডোবালে পাট হয় 40 সেন্টিমিটার কিউব। মানে একটা কর্ক আর একটা পেরেককে যদি তুমি একটা মাপনী চোঙের মধ্যে কত জল আছে, ধরো এটা একটা মাপনী চোঙ, ঠিক আছে? এটা একটা কি মাপনী চোঙ। তাহলে এই মাপনী চোঙের মধ্যে যখন আমি কি করছি, একটা কর্ক, ঠিক আছে, এটা মনে করো না একটা কর্ক, তাহলে এই কর্কের সাথে এটা পেরেক পুঁতে দিলে, এই কর্কের সঙ্গে, ঠিক আছে? তাহলে একটা কর্কের মধ্যে কি পুঁতে দিলে? পেরেক। এবার কর্ক আর পেরেককে যখন তুমি এর মধ্যে একসাথে ফেলছো, তাই তো? কর্ক আর পেরেককে যখন একসাথে ফেলছো তখন জলের পাট কত আসছে? 40 সেন্টিমিটার কিউব, ঠিক আছে? এই সবকটা মিলে তাহলে এর মধ্যে কী কী আছে দেখো, জল আছে, তাই তো? কর্ক আছে, পেরেক আছে। আর যখন তুমি ওই মাপনী চোঙের মধ্যে জল দুটোর ক্ষেত্রেই কত আছে? 30 সেন্টিমিটার কিউব। অঙ্কতে দেখো বলা আছে 30 সেন্টিমিটার কিউব, তাহলে দুটোর ক্ষেত্রে জলও কত আছে? 30 সেন্টিমিটার কিউব। কিন্তু এর মধ্যে যখন তুমি শুধু পেরেকটাকে ফেলছো, মানে এই শুধু পেরেকটাকে আমি ফেলে দিলাম, তখন এর কি বলছে, ডোবালে 40 সেন্টিমিটার কিউব হয়। শুধু পেরেক ডোবালে পাট হয় 33 সেন্টিমিটার কিউব। তাহলে তখন পাট কত হচ্ছে? 33 সেন্টিমিটার কিউব, ঠিক আছে? কর্ক আর পেরেক ডোবালে হচ্ছে 40 সেন্টিমিটার কিউব, শুধু পেরেক ডোবালে হচ্ছে 33 সেন্টিমিটার কিউব। তার মানে এখান থেকে তুমি বের করতে পারবে যে কর্কটা কত, কর্কটার জন্য কত আয়তন জল বাড়ছে, তাই তো? তাহলে কর্কের ভর যদি 3.5 গ্রাম হয়, তাহলে কর্কের ঘনত্ব কত হবে? ভালো করে বুঝো। তাহলে এর মধ্যে যদি আমি কর্কের সাথে একটা পেরেককে ফেলে দিই, তাহলে জল কতটা বাড়ছে? 40 সেন্টিমিটার কিউব পর্যন্ত যাচ্ছে। যখন শুধু পেরেক ফেলছি তখন কত বাড়ছে? 33 বাড়ছে। তাহলে তুমি বলতে পারবে এর মধ্যে থেকে যে কর্কের জন্য কত বাড়ছে। দেখো দুটোতেই পেরেক সেম, শুধু কর্ক আর নেই। তাহলে এটাতে কর্ক আছে, এটাতে কর্ক নেই। তাহলে শুধু কর্কের জন্য কত বেড়েছে বলতে পারবে? 40 থেকে কত বাদ দেবো? 33, তাহলে চলে আসবে 7। তাহলে কর্কের জন্য কত জল বেড়েছে? 7, ঠিক আছে? আর কর্কের ঘনত্ব কত বলে দিয়েছে, কর্কের ভর কত বলে দিয়েছে? 3.5 গ্রাম।
তাহলে কর্কের ঘনত্ব জিজ্ঞেস করেছে। তাহলে কী হবে, ভর বাই আয়তন, আয়তন কত বেড়েছে 7, তাহলে 3.5/7 করলে বেরিয়ে যাবে, তাই তো। দেখো কীভাবে, তাহলে প্রশ্নানুসারে লিখে নিলাম। কর্ক প্রথমটার কেস চলছে, ঠিক আছে, ফার্স্ট কেস কী করেছিলাম, কর্ক পেরেক জলের মধ্যে একসাথে ডুবিয়েছিলাম। তাহলে এর মধ্যে কী কী আছে, কর্ক আছে, ঠিক আছে, পেরেক আছে, আর কি আছে, জল আছে, মিলে কত হয়েছিল, তিনটের যোগফল কত হয়েছিল, আয়তন 40 সেন্টিমিটার কিউব। এবার সেকেন্ড কেসে কী হয়েছিল, শুধু পেরেক ডুবিয়েছিলাম, কিন্তু পেরেকের সঙ্গে আর কি ছিল, জলও ছিল। তাহলে পেরেক প্লাস জল সমান সমান কত, 33 সেন্টিমিটার কিউব। এবার দেখো যদি আমি মাইনাস করে দিই, এই দুটোকে যদি আমি মাইনাস করি তাহলে কী হবে, পেরেক পেরেক কেটে যাবে, জল জল কেটে যাবে, পড়ে থাকবে কি, শুধু কর্ক। তাহলে কর্ক ইকুয়াল টু কত চলে আসবে, 7 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। তাহলে সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে সুতরাং কর্কের আয়তন কত, 7 সেন্টিমিটার কিউব। পেরেক পেরেক কেটে গেল, জল জল ক্যান্সেল হয়ে গেল, আর পেরেক পেরেক ক্যান্সেল হয়ে গেল, কত কত থাকলো, 40 থেকে 33 চলে গেল, পড়ে থাকলো 7, আর এদিকে পড়ে রইল কে, কর্ক। তাহলে কর্কের আয়তন বলতে পারি আমরা 7 সেন্টিমিটার কিউব। কী করে বুঝতে পেরেছো, তাহলে কর্ক আর পেরেক যখন একসাথে ডোবাচ্ছি তখন জলের আয়তন কত হচ্ছে, 40 সেন্টিমিটার কিউব। তাহলে এখান থেকে এতটা কত, 40 সেন্টিমিটার কিউব। এবার যখন আমি শুধু পেরেকটাকে ডোবাচ্ছি তাহলে কত বাড়ছে, 33 বাড়ছে, তাই তো, মানে দুটো মিলিয়ে কত হচ্ছে, 33 হচ্ছে। তাহলে কর্কের জন্য কতটা হয়েছিল, এই 40-এর থেকে যদি আমি 33 বাদ দিয়ে দিই তাহলে আমি পেয়ে যাবো যে কর্কের জন্য কত ছিল, তাই তো। তাহলে কর্কের আয়তন কত পেয়ে গেলাম, 7 সেন্টিমিটার কিউব। তাহলে এবার এখান থেকে আমরা বলতে পারবো যে অতএব কর্কের ঘনত্ব কত হবে, ভর বাই আয়তন। তাহলে কর্কের ভর কত বলে দিয়েছে, 3.5 গ্রাম, আয়তন আমরা বের করেছি 7 সেন্টিমিটার কিউব। তাহলে 3.5/7 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে, এটুকু বলেছো। তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়ে গেল। এবার এখান থেকে দেখো, তাহলে এখান থেকে যদি আমি কাটাকাটি করি তাহলে কী হবে, তাহলে এখান থেকে যদি এবার আমি কাটাকাটি করি তাহলে কী হবে, 3.5 আছে, তাহলে 3.5/7, তাহলে এখান থেকে পয়েন্ট উঠে গেলে নিচে 0, তাহলে 35 একে 35, 35 দুগুণি 70, তাই তো, 35 একে 35 আর 35 দুগুণি 70, তাহলে হাফ। তাহলে এবার যদি 2 দিয়ে কাটি তাহলে কত আসবে, 2 দিয়ে দশমিক দিয়ে 0, 5 দুগুণি 10, তাহলে 0.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব। কত আসছে, 0.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটাই হচ্ছে কি, কর্কের ঘনত্ব। তাহলে কর্কের ঘনত্ব কত বেরোলো, 0.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে, বুঝেছো। তাহলে এটাকে এরকমভাবেও লেখা যায়, আবার 0.5 গ্রাম সেন্টিমিটার কিউব মাইনাস কিউব, এরকমভাবে লেখা যায় গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে, যেটা ভালো লাগে সেটাতে লিখবে। এবার দেখো 7 নম্বরটা কী বলছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 50 গ্রাম জলের একটি পাত্র পুরোপুরি ভর্তি হয়ে যায়। তাহলে একটা পাত্র আছে, যে পাত্রটা 50 গ্রাম জলে পুরোপুরি কী হয়ে যায়, ভর্তি হয়ে যায়, কখন, যখন টেম্পারেচার 4 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, যখন 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার তখন 50 গ্রাম জলে এই পাত্রটা পুরোপুরি ভর্তি হয়ে যায়। তাহলে আমরা জানি 50 গ্রাম মানে 1 গ্রাম জলের আয়তন কত, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 সেন্টিমিটার কিউব। তাহলে 50 গ্রামের কত হবে, 50 সেন্টিমিটার কিউব, তাই তো। তাহলে এই পাত্রের আয়তন কত, 50 সেন্টিমিটার কিউব। এবার ওই পাত্রে 40 গ্রাম কেরোসিন ধরলে কেরোসিনের ঘনত্ব কত হবে, ঠিক আছে, আগের অঙ্কটার মধ্যেই কিছুটা একটুখানি আলাদা দিয়েছে খালি। এবার কী করে বের করবে, তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব কত, আমরা জানি 1 গ্রাম সেন্টিমিটার কিউব পার সেন্টিমিটার কিউব, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব এটা আমরা জানি, তাই তো। তাহলে সুতরাং জলের আয়তন কত, ওই পাত্রের জলের আয়তন 50 গ্রাম ছিল, তাহলে কত হবে, 50 সেন্টিমিটার কিউব। তাহলে 50 গ্রাম 50 সেন্টিমিটার কিউব, আয়তন কত, 50 সেন্টিমিটার কিউব, তাই তো। তাহলে 50 গ্রাম জলের আয়তন 50 সেন্টিমিটার কিউব। এবার আবার জলের আয়তন ইজ ইকুয়াল টু
পাত্রের আয়তন। কেন কেন কি জলের যে আয়তন হবে, জল এই 50 সেন্টিমিটার কিউব জল দিয়ে তো এই পাত্রটা পুরোপুরি ভর্তি হয়ে গেছে। যেই পুরোপুরি ভর্তি হয়ে গেছে সেই আমি বলতে পারি যে এই পাত্রের যে আয়তন সেটাও 50 সেন্টিমিটার কিউব। কেন কি না হলে কি এটা পুরোপুরি ভর্তি হতো যদি 50 সেন্টিমিটার কিউবের জায়গায় অন্য কিছু এর আয়তন হতো। যেমন তুমি এটা 1 লিটারের জলের বোতলে 500 ml জল ঢাললে, তাহলে কি ওই পাত্রটা ভর্তি হবে? কিন্তু তুমি যদি 1 লিটারের বোতলের মধ্যে যদি 1 লিটার জল ধরে দাও, তাহলে কি হবে? ওই পাত্রটা বা ওই বোতলটা পুরোপুরি ভর্তি হয়ে যাবে। ঠিক সেরকমভাবেই তারপরে আর ওর মধ্যে জল ঢাললেও ভরবে না, তাই তো? তাহলে ঠিক সেরকমভাবেই এটা 50 সেন্টিমিটার কিউব যদি না হতো, তাহলে কি এটা 50 সেন্টিমিটার কিউব বা 50 গ্রাম জল ঢাললে কি এটা ভরতো? কোনোদিনই ভরতো না, তাই তো? তাহলে এর আয়তন যা হবে জলের, তাহলে পাত্রের আয়তনও তাই হবে। তাহলে পাত্রের আয়তন ইজ ইকুয়াল টু কত? 50 সেন্টিমিটার কিউব। আর এটাই হচ্ছে আমার, যেহেতু কি বলেছে ওই পাত্রে 40 গ্রাম কেরোসিন ধরলে কেরোসিনের ঘনত্ব কত হবে। তাহলে এই পাত্রে আবার কত কেরোসিন ধরছে? 40 গ্রাম কেরোসিন, তাই তো? তাহলে ওইটাই হচ্ছে কেরোসিনের আয়তন। তাহলে কেরোসিনের আয়তন ইজ ইকুয়াল টু কেরোসিনের আয়তন। কেন কি 40 গ্রাম কেরোসিন ঢাললে এই পাত্রটা ভর্তি হয়ে যায়, আর 50 গ্রাম জল ঢাললে এই পাত্রটা ভর্তি হয়ে যায়। তাহলে জলের আয়তন আমরা কত জানি? 50 গ্রাম মানে 50 সেন্টিমিটার কিউব। তাহলে সেখান থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাই তো? তাহলে কেরোসিন ঢেলেছিলাম কত? 40 গ্রাম। তাহলে এর মধ্যে কত গ্রাম কেরোসিন ধরতে পারে? 40 গ্রাম কেরোসিন। তাহলে যেই 40 গ্রাম কেরোসিন ধরতে পারে, তাহলে কেরোসিনের আয়তনও কত হবে? ওই 40 গ্রাম কেরোসিনের আয়তন আমরা জানতে পেরে গেলাম 50 সেন্টিমিটার কিউব, আর ওজন জেনে গেলাম, ভর জেনে গেলাম কত? 40 গ্রাম। অঙ্কেই বলে দেওয়া আছে, তাই তো? তাহলে এবার আমরা বের করতে পারবো যে কেরোসিনের ঘনত্ব কত, তাই তো? কেরোসিনের ঘনত্ব জিজ্ঞেস করেছে, তাহলে সুতরাং এবার আমরা বের করতে পারি কেরোসিনের ঘনত্ব বের করার সূত্র কি? ভর বাই আয়তন। ভর কত? 40 গ্রাম। আর আয়তন কত? 50 সেন্টিমিটার কিউব। পাত্রের আয়তন যা হবে, তাহলে কেরোসিনটাও যদি ভরার পরে পুরো ভরে গেছিলো, তাহলে কেরোসিনের আয়তন তাই হবে 50 সেন্টিমিটার কিউব। এবার এটাকে আমরা লিখতে পারি 40/50, আর এদিকে গ্রাম পার সেন্টিমিটার কিউব। মাইনাস দিয়ে দিলাম, পার সেন্টিমিটার কিউব হয়ে গেল। এবার 0 দিয়ে 0 কেটে যাবে, 5 দিয়ে কাটলে দশমিক দিয়ে 5 8 40। আগের অঙ্কটাতেও এরকম কিছু বেরিয়েছিল, তাই তো? তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, দেখো বুঝেছো কিনা। তোমাদের প্রথম চ্যাপ্টারের অঙ্ক এখানেই শেষ, এইটুকু আগে আপলোড করে দিচ্ছি। আর 2 নম্বর চ্যাপ্টারের যে সূত্রগুলো আছে সেগুলো এরপরে আমি একটা ভিডিও বানিয়ে পোস্ট করে দেবো। ঠিক আছে, আগে এটুকু দেখে নাও ভালো করে বুঝেছো কিনা, না বুঝতে পারলে জিজ্ঞেস করে নেবে। ঠিক আছে।